হ্যালো বন্ধুরা, আজকে মানে এখন 12টা যেহেতু বেজে গেছে, রাত 12টা 5 হয়ে গেছে এখন। তার মানে 4 তারিখ রোববার হয়ে গেছে। বাইরে কুকুরের আওয়াজ। আমি এখানে রাতের বাসনটা মাজবো, রান্নাঘরটা পরিষ্কার করবো। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। সারাদিনে ভিডিও করতে পারি না, কেননা এখন কাজের চাপটা একটু বেশি আছে। তার জন্য সারাদিন সময় পাই না। তো কাজ করতে করতে কিছু একটা গল্প বলবো। হ্যাঁ, রামায়ণে দশরথের গল্প। তো চলো কাজটা করতে থাকি, মানে বাসনটা মাজতে থাকি, ততক্ষণে তোমাদেরকে গল্পটাও বলতে থাকি, তারপরে আসবো আসল কথায়। চলো কাজ করতে করতে আমি আজকে আবার তোমাদের সঙ্গে একটা গল্প করি। মানে আমি গল্প বলবো আর তোমরা যারা যারা গল্প শুনতে ভালোবাসো তারা গল্পটা শুনবে, আর যারা ভালো না বাসো তারা কি করবে, শুনবে না, স্কিপ করবে। কিন্তু স্কিপ করলে কি হবে, গল্পটা পুরো শুনতে পারবে না। তোমরা অনেকেই জানো, তবুও আমি গল্পটা আবার আমি আমার মতন করে বলছি। আর তার সঙ্গে তো কিছু এর যে ভেতরের মানে বা আভ্যন্তরীণ যে মানে সেটা তো থাকবেই, তোমরা সেটাও যে যার মতন করে বুঝে নেবে। আর আমি যতটা পারি আমার মতন করে তোমাদেরকে বলবো। তো আজকে আমি থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো হয়তো, আমি চেষ্টা করব থাম্বনেলটা সেইভাবেই বানানোর। আজকে আমি বলবো রাজা দশরথ বাবা হয়েছিলেন বা পিতা হয়েছিলেন সেই গল্প। তো সবাই আমরা জানি রাজা দশরথ এক অভিশাপের ফলেই পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন বা তিনি বাবা হয়েছিলেন। তো রাজা দশরথ তো প্রথমে তার সন্তান ছিল না বা সে বাবা হয়নি, কিন্তু এক মুনি মানে অন্ধ মুনির অভিশাপের ফলেই সে বাবা হয়েছিল, এটা আমরা সকলে জানি। তো চলো একবার রাজা দশরথ অন্ধমুনির তপবনে হরিণ শিকার করতে যায়। তো হরিণ শিকার করতে গিয়ে তিনি সারাদিন হন্যে হয়ে ঘুরে বেড়ান, কিন্তু কোনো হরিণ শাবক তার সামনে পড়ে না। তখন তিনি ভীষণ ক্লান্ত হয়ে যায় দিনের শেষে। তো তার ভীষণ জল তেষ্টা পায়। তিনি তার জল তেষ্টা নিবারণ করার জন্য জল সরোবর খুঁজতে থাকে। তো সামনেই একটি খুব সুন্দর সরোবর তিনি দেখতে পান এবং সেখানে গিয়ে তার যান তিনি তৃষ্ণা নিবারণের জন্য। এবং সেই জল এত স্বচ্ছ এত সুন্দর ছিল, দেখে তার মনে খুব আনন্দ হয়। তিনি প্রথমে যাওয়ার পরেই তার চোখে মুখে জল দেন এবং তিনি যেই তৃষ্ণা নিবারণের জন্য জল পান করতে যাবেন, অমনি তার গাছের ওপারে সরোবরের আরেক পারে এক গাছের আড়াল থেকে একটি বুদবুদ বুদবুদ আওয়াজ তিনি পান এবং রাজা দশরথ মনে করেন যে সেখানে বোধহয় কোনো হরিণ শাবক জল খাচ্ছে। তো উনি ওটা মনে করায় রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো কতগুলো বাসন মেজেছি, আবার এতগুলো বাসন হয়েছে। এই এতগুলো বাসন মাজা হয়েছে, আবার এই এতগুলো জমা হয়েছে। এখানে কড়াই, ডেচকি, থালা এগুলো আছে, এগুলো সকালে মাজবো। আর রান্নাঘর আমার একদম পরিষ্কার, একদম সব গোছানো পরিষ্কার হয়ে গেছে। এবার এখানে নুন আছে, নুনটা ঢাকা দিয়ে রাখছি, নাহলে যদি কিছু এসে মুখ দেয়। জল ভরতে এসছিস, বড় বোতলটা একটু ভরে নিস। আর এখানে গ্যাসের ইয়েটা একটু অফ করে দিই, ব্যাস। এখনকার মতন এই পর্যন্ত, দেখি আবার যদি সকালে পারি আসবো, আর নাহলে সকালে আবার আসছি। এখনকার মতন গরমে কথা টথা সব ওলট পালট হয়ে যাচ্ছে। এখনকার মতন এই পর্যন্তই, আবার সকালে আসছি। যাবো এখন একটু হাত মুখ ধুয়ে এই নাইটিটা চেঞ্জ করে একটা সুতির নাইটি পরে, ফুরফুরে একদম রং ওঠা, হ্যাঁ সুতির নাইটি পরে শোবো, তবে একটু শান্তি পাবো। হ্যাঁ, এবার চলে এসেছি রোববার সকালবেলা। রবিবার হয়েছিল আমাদের লুচি আর আলুর সাদা তরকারি, মানে হচ্ছে যেটা বাটি চচ্চড়ি বলা হয় সেটাই, কিন্তু বাটিতে তো না, প্রেশার কুকারে ওই রেসিপিটা আমার দেওয়া আছে। দারুণ হয়, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, খুব ভালো হয়। তো চলো গল্পে ফেরা যাক। আমার তো গল্পটা রাতে কমপ্লিট হয়নি, এখন এসছি আবার কমপ্লিট করতে। তো সেখানে ওই আওয়াজ শুনে রাজা দশরথ ভাবলেন যে কোনো হরিণ বোধহয় জল খেতে এসছে।
তো তিনি এদিক ওদিক চিন্তা না করে তিনি ওই শব্দ যেই দিক দিয়ে আসছে সেটা সেই দিকেই একটি শব্দভেদী বাণ ছোড়েন এবং ছোড়া মাত্রই একটা করুণ আর্তনাদ তার কানে আসে এবং ওই আর্তনাদ কোনো হরিণের ছিল না, সেটা কোনো মানুষের ছিল। রাজা দশরথ সঙ্গে সঙ্গে সেদিকে ছুটে যায়। তার জল খাওয়া কিন্তু হয়নি। ছুটে যাওয়ার পরে সেখানে এক বালক তীরবিদ্ধ অবস্থায় পড়ে আছে। তো তাকে যখন জিজ্ঞেস করা হলো, সে বলল যে সে অন্ধ মুনির পুত্র, তার মা বাবা দুজনেই অন্ধ, আর তাদের একমাত্র অবলম্বন ছিল সেই বালক। তো তার মা বাবার জন্য সে জল নিতে এসেছিল। তো তাকে যথারীতি এই বলে সেই বালক কিন্তু প্রাণত্যাগ করলেন। তখন সেই বালককে কোলে করে নিয়ে অন্ধমুনির আশ্রমে রাজা দশরথ গেলেন এবং অন্ধমুনি তার দিব্য দৃষ্টিতে সব ঘটনাটা পুরো দেখতে পেলেন যে তার ছেলে কি করে প্রাণ হারিয়েছে। তখন অন্ধমুনি বললেন, আমার ছেলে যখন নেই তখন আমাদের দুজনার বেঁচে থাকারও কোনো কারণ নেই। আর রাজা দশরথকেও অভিশাপ দিলেন যে আমি যেমন পুত্রশোকে প্রাণ হারাচ্ছি, তেমনি আপনিও পুত্রশোকেই প্রাণ হারাবেন। তো রাজা দশরথ তখন বললেন যে এই অভিশাপ আমার ওপর কখনোই প্রযোজ্য হবে না, বা আমার ওপরে কখনোই এটা খাটবে না, কেননা আমার তো পুত্রই নেই বা কোনো সন্তানই নেই। তখন অন্ধমুনি বললেন যে আমি যেই অভিশাপ দিয়েছি এটা অবশ্যই ফলবে, আর আমি যেটা আমার মুখ থেকে বের করেছি এটা অবশ্যই হবে। তো তারপরেই আমরা জানি যে দশরথের ঘরে 4 পুত্র জন্মায় এবং যখন রাম আর লক্ষ্মণ 14 বছরের জন্য বনবাসে যায়, তারপরেই দশরথ অসুস্থ হয়ে যান এবং তিনি প্রাণত্যাগ করেন। তো এটা আমরা জানি। এবার এই থেকে আমরা কি বুঝলাম যে অভিশাপটা কার্যকর হওয়ার জন্য মাঝে মাঝে আশীর্বাদও করা হয়। ইউটিউবে এখন অনেক রকম ভিডিও দেখে আমার এই দশরথের গল্পটার কথা ভীষণ মনে পড়ল, তাই আমি এটা তোমাদের সামনে শেয়ার করলাম। তোমরা বুঝতেই পেরেছো আমি এটা কি কারণে বলেছি। এমন কিছু আমরা বলবো না বা এমন কিছু আমরা করব না যার ফলে আমাদেরকে অভিশাপ পুরাতে হবে, আর এই অভিশাপ মানে ফলার জন্য যদি আমাদেরকে আশীর্বাদও পেতে হয় সেটাও আমাদেরকে করা হবে। এই জিনিসটা আমরা একদমই করব না। এর থেকে দূরে, শত হাত কেন, যদি 1000 হাত দূরে থাকতে হয় তাই করব। এই অভিশাপের টাকা দিয়ে আমার মনে হয় কোনো ভালো কাজে সেই টাকা লাগানো যাবে না, আর যায়ও না। যারা করেছে, কেননা শুধু ইউটিউব তো না, অনেক বড় বড় সব দেখছি এই অভিশাপের টাকা কুড়িয়ে তারা কিন্তু ভালো বেশি দিন নেই। ভগবানের লাঠির বাড়ি যেই দিন পড়বে, আচ্ছা লোককে কিন্তু একদম অন্নপ্রাশনের ভাত তারা মনে করিয়ে দেয় যে কি স্বাদ ছিল সেই ভাতের। তো বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যত পারো আশীর্বাদ কুড়িও, শুধুই আশীর্বাদ, মানে অভিশাপের জন্য আশীর্বাদ না বা কিছু না, শুধু আশীর্বাদ কুড়িও মানুষের, যাতে মানুষের ভালোটা খুঁজে নিয়ে আমরা বলতে পারি। কোনো খারাপ কিছু না। খারাপ কিছু যেখানে আছে সেখানে লোকের সংখ্যা দেখেছি অনেক বেশি, তো সত্যি থাকে, সেখানে কোনো অসুবিধা নেই। আমরা যারা আছি আমরা এইভাবেই চলবো, এইভাবেই ভিডিও দিয়ে যাব। তো যারা ভালো জিনিস দেখতে পছন্দ করে, ভালো ভালো কথা শুনতে পছন্দ করে, তারাই এইসব ভিডিও দেখবে। আর যারা ভাববে যে না এর মধ্যে কিচ্ছু নেই, শুধু যেখানে গালাগালি আছে, খিস্তাখিস্তি আছে, সেই সব ভিডিও দেখবো, সেই সব, কেননা সেটাই হচ্ছে, সেখানেই লোকজন ভিড় করছে। তো ভালো কথা, সেই সবই হোক, দেখি কতদিন হতে পারে, কতদিন চলে এইভাবে। আর আজকে তো এই যে রোববারের ব্রেকফাস্টটা আমরা এইভাবে করলাম। কি আছে, লুচি আর সাদা আলুর তরকারি। তো আজকের মতন এই পর্যন্তই। তো আবার অন্য আরেক দিন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। থেকো, সুস্থ থেকো, টাটা, আর পজিটিভ থেকো সবসময়।
অভিশাপ একদমই করিও না, অভিশাপ ফলানোর জন্য আশীর্বাদও সেই আশীর্বাদও করিও না।